প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি একটি জাপানি বই, বাংলা অনূদিত। বইয়ের নাম তত্ত্বচান, জানালার ধারে ছোট্ট মেয়েটি। লেখক তেতসুকো কোরোয়ানাগি, চৈতি রহমান অনূদিত। শুরু করছি প্রথম অংশ। রেল স্টেশন। নামলো তারা রেলগাড়ির কামরা থেকে, মা আর তত্ত্বচান। স্টেশনের নাম জিউগাওকা। ওই মাসি লাইনের ট্রেনে চেপে তারা এতদূর এসেছে। তত্ত্বচানের হাতটি ধরে মা টিকিট দেখানোর দরজার দিকে এগোলেন। দরজায় দাঁড়ানো চেকারকে টিকিট দিয়ে দিতে হয়। এই প্রথমবার ট্রেনে চেপেছে তত্ত্বচান। টিকিটটি তার কাছে বড্ড মূল্যবান। চেকারকে টিকিট একেবারে দিয়ে দেবার ব্যাপারটি তার কাছে বেদনাদায়ক। তাই সে শক্ত মুঠোয় টিকিট চেপে রেখে চেকারকে অনিচ্ছুক গলায় জিজ্ঞেস করল, আমি কি এটা রেখে দিতে পারি? না বলেই চেকার তত্ত্বচানের হাত থেকে মহার্ঘ টিকিটটি নিয়ে নির্লিপ্তভাবে সেটা ফেলে দিলেন টিকিটে ভরা একটা বাক্সে। 10 আনায় এক বাক্স ভর্তি লোভনীয় টিকিট। তত্ত্বচান বাক্সটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে চেকারকে ফের জিজ্ঞেস করল, এই সবগুলো টিকিট আপনার বুঝি? না, এগুলো রেল স্টেশনের জন্যে রাখা, একটাও আমার নয়। বলতে বলতে ব্যস্ত চেকার অন্য লোকদের বাড়িয়ে ধরা টিকিটগুলো অবলীলায় কেড়ে নিয়ে বাক্সটিতে ফেলতে থাকলেন। ওহ! বাক্সটিকে দুঃখ ভরে দেখতে দেখতে তত্ত্বচান বলল, যখন বড় হব আমি নিজেই হব একজন টিকিট চেকার। টিকিট চেকার এইবার তত্ত্বচানের দিকে ভালো করে তাকালেন। তারপর বললেন, বেশ, আমার ছেলেও টিকিট চেকার হতে চায়। তুমি তার সঙ্গে মিলেমিশে কাজ করতে পারবে। তত্ত্বচান একটু সরে দাঁড়িয়ে খুশি মনে চেকারের দিকে তাকালো। লোকটি বেশ মোটা আর চশমা পরা, মোটের উপর দয়ালুই মনে হয়। হুম। কোমরে হাত রেখে তত্ত্বচান চেকারের কথাটা নিয়ে ভাবল। তারপর বলল, বেশ ভালো কথা। আপনার ছেলের সঙ্গে কাজ করার বিষয়টি নিয়ে আমি ভেবে দেখব, কিন্তু এখন আমি খুবই ব্যস্ত, নতুন স্কুলে যাচ্ছি তো। বলেই সে দৌড়ে গেল অপেক্ষারত মায়ের কাছে। যেতে যেতেই চিৎকার করে ঘোষণা করল, আমি বড় হয়ে টিকিট বিক্রি করব। মা অবাক না হয়েই বললেন, তবে যে সেদিন বললি তুই গোয়েন্দা না গুপ্তচর কি জানি হতে চাস, তার কি হবে? মায়ের হাত ধরে গুটি গুটি এগোতে থাকা তত্ত্বচানের মনে পড়ল, মাত্র গতকাল অবধি একেবারে ঠিক করেই ফেলেছিল যে সে বড় হয়ে গুপ্তচরই হবে। কিন্তু বাক্স ভর্তি রেলগাড়ির টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকা যে ঢের বেশি রকম মজার ব্যাপার স্যাপার নয়। আচ্ছা, তত্ত্বচানের মাথায় এমন সময় এলো চমৎকার এক বুদ্ধি। মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল সে খুশিতে, এমন যদি হয় যে আমি হলাম এক গুপ্তচর যে কিনা টিকিটও বিক্রি করে, তবে? মা কোনো উত্তর দিলেন না। ছোট ছোট ফুল বসানো ফেল্টের হ্যাটে ঘেরা তার সুন্দর মুখটি কি জানি এক চিন্তায় গম্ভীর। যদি নতুন স্কুলে তত্ত্বচানকে ভর্তি নিতে না চায়? তত্ত্বচান লাফিয়ে লাফিয়ে পথ চলছে আর আপন মনে বকবক করছে। সে মায়ের মনের অবস্থা জানত না। তাই যখন মা তার দিকে তাকালেন, সে সৌল্লাসে বলে উঠল, আমি গুপ্তচর বা টিকিট চেকার কোনোটাই হব না। আমি রাস্তায় বাজনা বাজিয়ে গান গাইব আর দোকানে দোকানে বিজ্ঞাপন করব। চিন দন ইয়াদের মতন। চিন দো ইয়াদের।
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের গল্প। সে যুগে টেলিভিশন ছিল না জাপানে, তাই এখন যেভাবে বিজ্ঞাপন প্রচার হয় সেভাবে বিজ্ঞাপন করা সম্ভব ছিল না। তখনকার রেওয়াজ ছিল বাদ্যে বাজনা সহকারে পণ্যের বিজ্ঞাপন নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে একদল লোক। তাদের ডাকা হতো চিন দন ইয়া বলে। মা ঝাঁজের সঙ্গে দত্তচানকে বললেন, চল দেখি, দেরি হয়ে যাচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক মশাই অপেক্ষা করছেন। ওনাকে তো আর সারাদিন বসিয়ে রাখা যায় না। বাজে না বকে ঠিকঠাক হাঁট হাঁটতো দেখি। একটু দূরে স্কুলের ফটক মতন কিছু একটা যেন দেখা গেল। তারা হেঁটে হেঁটে যতটা এগিয়ে যাচ্ছিল, ফটকও যেন তাদের দিকে ততটাই এগিয়ে আসছিল। জানালার ধারে দত্তচান। আসলে দত্তচানের মায়ের মনের ঢিপঢিপানি আর একরাশ দুশ্চিন্তার কারণ হলো অল্প কয়দিন হওয়ায় দত্তচানকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। অতি আশ্চর্যের ব্যাপার হলো প্রথম শ্রেণীতে থাকতেই সে বহিষ্কার হয়েছে। গত হপ্তার কথা, মাকে স্কুলে ডেকে পাঠিয়েছিল দত্তচানের শিক্ষিকা। সোজাসুজি বলেছিলেন, আপনার কন্যাটি ক্লাসরুমের সব কিছুতে বিরক্ত করে। সত্যি ওর সঙ্গে আমি আর পেরে উঠছি না। দয়া করে ওকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি করুন। মা অত্যন্ত অবাক হলেন। ছোট্ট দত্তচান কি এমন করতে পারে যাতে ক্লাসরুমে সবাই বিরক্ত হয়? মায়ের প্রশ্নাকুল চোখের সামনে বসে দত্তচানের কমবয়সী শিক্ষিকা চোখের পাতা বারবার ফেলতে ফেলতে ছোট করে ছাটা চুলে অত্যন্ত বিচলিত ভঙ্গিতে হাত বুলাতে বুলাতে ঘটনার বিশদ ব্যাখ্যা দিতে শুরু করলেন। গলায় তার রাজ্যের হতাশা। কি দিয়ে যে শুরু করি? যেমন ধরুন, সে ক্লাসের পড়া চলাকালীন সময় 100 বারের মতন তার ডেস্ক খোলে আর বন্ধ করে। সত্যি সত্যি 100 বার। আমি তাকে বলি প্রয়োজন না হলে যেন সে ডেস্ক বারবার না খোলে। তখন আপনার মেয়ে খাতা পেন্সিল রবার বই সব কিছু ডেস্কের ভেতর রেখে একটা একটা করে বের করতে থাকে। আমি যখন অ অক্ষরটি লিখতে বলি তখন আপনার মেয়ে ঢাকনা খুলে পাতা বের করে, তারপর সঙ্গে সঙ্গে ধপাস করে ঢাকনা বন্ধ করে। এরপর আবারও ডেস্ক খুলে পেন্সিল বের করে, আবার ধপাস শব্দে ঢাকনা বন্ধ করে। তারপর আবার মশার জন্য রাবার বের করে, ফের ধপাস শব্দে ঢাকনা ফেলে দেয়। অ লেখা শেষ হয়ে গেলেই সে তার সব জিনিসপত্র ডেস্কে ঢুকিয়ে ফেলে। আমি যখন সরেয়া লিখতে বলি তখন সে ফের একটা একটা করে সব বের করে আর সশব্দে ঢাকনা ফেলে দেয়। এরপরে ফের সব ঢুকিয়ে ফেলে। আবার রহস্যই লেখার সময় সে একইভাবে এসবের পুনরাবৃত্তি ঘটায়। তার এতবার ডেস্ক খোলা আর বন্ধ করা দেখতে দেখতে আমার মাথা ঘুরতে থাকে। কিন্তু অক্ষর লিখতে হলে ওসব বের করা দরকার, তাই আমি ওকে কিছু বলতেও পারি না। এসব বলার সময় যেন শিক্ষিকা সেসব ফের দেখতে পেয়ে শিউরে ওঠেন। তার আখি পল্লব আরও বেশি পিটপিট করতে থাকে। মা যেন একটু একটু বুঝতে পারলেন কেন দত্তচান ডেস্কের ঢাকনা খুলে আর বন্ধ করে। প্রথম দিন স্কুল থেকে ফিরেই সে খুশি খুশি গলায় বলেছিল যে স্কুল তার চমৎকার লেগেছে। ডেস্কগুলো বাড়ির ডেস্কের মতন নয়, চমৎকার বাক্সের মতন করে খোলা যায়। মা যেন স্পষ্ট দেখতে পেলেন যে ডেস্কের নতুনত্বে মজা পেয়ে দত্তচান ডেস্ক খুলছে আর বন্ধ করছে বারবার। অভ্যস্ত হয়ে গেলেই আর সে অমন করবে না। তাই তিনি শিক্ষিকাকে বললেন, ঠিক আছে, আমি ওকে এই ব্যাপারে না হয় ভালো মতন বুঝিয়ে বলবো। কিন্তু শিক্ষিকা চোখ বড় বড় করে বলে উঠলেন, না না, শুধু এইটুকু হলে আমি নিজেই বুঝিয়ে সুঝিয়ে নিতাম ওকে। মা একেবারে মেয়ে গেলেন কথা শুনে। শিক্ষিকা যেন ভূতের গল্প বলছেন এমন ফিসফিসে গলায় বললেন, পড়াতে পড়াতে যখন খেয়াল করি যে সে ডেস্ক দিয়ে কোনো শব্দ করছে না, তখন দেখি সে দাঁড়িয়ে আছে,
ক্লাসের পুরোটা সময়ই সে দাঁড়িয়ে থাকে। মা বিস্ময়ে হতবাক, তবুও কোনো মতে গলায় আওয়াজ ফুটিয়ে বলেন, দাঁড়িয়ে থাকে? কোথায় দাঁড়িয়ে থাকে? শিক্ষিকা শ্বাস ছেড়ে ফোঁস করে বলেন, ক্লাস ঘরের জানালার ধারে। হতবুদ্ধি মা ফের বলেন, জানালার ধারে সে কি করে? শিক্ষিকা দুই হাত উপরে তুলে হাল ছাড়ার ভঙ্গিতে বলেন, সে জানালায় দাঁড়িয়ে বিজ্ঞাপনের বাজনাদার চিন দন ইয়াদের ডেকে গান বাজনা করতে বলে। শিক্ষিকার বয়ানের সারাংশ দাঁড়ালো এমন, প্রথম ঘন্টায় তত্ত্বচান ডেস্ক দিয়ে অনবরত শব্দ করে, তারপর সে ডেস্ক ছেড়ে জানালার ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে। শিক্ষিকা মনে করেন চুপচাপ দাঁড়ালে সমস্যার কিছু নেই, কিন্তু তত্ত্বচান উচ্চকণ্ঠে চেঁচাতে থাকে, চিন দন ইয়াসান, এদিকে এদিকে। তত্ত্বচানের সৌভাগ্য আর শিক্ষিকার দুর্ভাগ্য যে এই ক্লাসরুমটি নিচতলায়, আর এর জানালার বাইরেই রাস্তা। ক্লাসরুম আর রাস্তার মাঝে নিচু ঝোপালো গাছের বেড়া ছাড়া কিছু নেই, তাই তত্ত্বচান রাস্তার লোকদের সঙ্গে কথা বলতে পারত অনায়াসে। স্কুলের পাশের রাস্তা দিয়ে যাবার সময় গাইয়ে বাজিয়ে পণ্যের বিজ্ঞাপন করা চিন দন ইয়ারা শব্দ করে না, কিন্তু তত্ত্বচান তাদের দেখে ক্লাসের সবার দিকে ফিরে বলে, এসেছে এসেছে। আর তখন বাচ্চারা সবাই জানালায় গিয়ে ভিড় করে। এত বাচ্চার অনুরোধে চিন দনিয়া দলটি ঘণ্টা ঢাক বেহালা বাজিয়ে চমৎকার গান গাইতে থাকে। গান বাজনা শেষ না হওয়া পর্যন্ত শিক্ষিকা ক্লাসের ব্ল্যাকবোর্ডের সামনে অপেক্ষা করতে থাকেন। তিনি নিজেকে বোঝান যে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। এটা গান বাজানো শেষ হলে বাজিয়ে চিন দন ইয়া দলটি চলে যায়। বাচ্চারা যে যার ডেস্কে ফিরে আসে, কিন্তু আশ্চর্য ব্যাপার যে তত্ত্বচান তখনও জানালার কাছ থেকে সরে না। শিক্ষিকা তাকে ডেস্কে বসতে বললে সে উত্তর দেয় যে অন্য একটা চিন দন ইয়া দল যদি আসে তাদেরকেও দেখতে হবে তো। সারাদিন এমন ধারা চলতে থাকলে ক্লাস নিতে পারি না একদম, মন খারাপ করে শিক্ষিকা বললেন। শিক্ষিকার বিরস মুখখানা দেখে মায়ের মনে হলো বেচারি সত্যি সত্যি চূড়ান্ত অসুবিধার মধ্যেই আছেন। এমন সময় শিক্ষিকা ফের বলে উঠলেন, তাছাড়া আরো কিছু আছে নাকি? যেন অসহায়ের মতন জলে ডুবে যেতে যেতে মা কোনো মতে বলে উঠলেন। শিক্ষিকা অল্প অল্প শ্বাস টানছেন, পিটপিট করছেন চোখ। কালো সে জানালায় দাঁড়িয়ে চিন দনিয়া দলের জন্য অপেক্ষা করছে চুপচাপ, আর আমি সেই সুযোগে অন্যদের পড়াচ্ছি। হঠাৎ সে চিৎকার করে উঠল, কি করছো তোমরা? এই বলে বাচ্চারা সব ওর দিকে ঘুরে গেল। পড়া বন্ধ হয়ে গেল। সে আবার চেঁচালো, কি করছো তোমরা? আমি কাউকে দেখতে পেলাম না, এমনকি কেউ উত্তরও দিল না। সে চেঁচিয়েই যাচ্ছিল একতরফা, তাই আমি দেখতে গেলাম যে ও কাকে বলছে। গিয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি ঘুলঘুলিতে দুটো শোয়ালো পাখি বাসা করছে। তত্ত্বচান ওদেরকে জিজ্ঞেস করছিল, ওরা উত্তর দিচ্ছিল না। মানে আমি জানি বাচ্চারা পাখিদের সঙ্গে কথা বলতেই পারে, তবে কিনা ক্লাস চলাকালীন কথা বলা কি ঠিক? পড়াশোনা হয় না যে একদম। মা ডাঙায় তোলা পাইক মাছের মতন খাবি খেতে খেতে কিছু একটা বলার জন্য হা করতেই শিক্ষিকা ফের বলতে শুরু করলেন, তারপর ধরুন প্রথম ছবি আঁকার ক্লাস। আমি বলেছি সবাইকে জাতীয় পতাকা আঁকতে। অন্য বাচ্চারা ঠিকঠাক কাগজে গোলাকার লাল সূর্যটা আঁকলো, কিন্তু আপনার মেয়ে আঁকলো নৌবাহিনীর পতাকা। আমি ভাবলাম থাক, ছোট মানুষ যা আঁকে তাই ভালো। কিন্তু সে এবারে পতাকার চারপাশে সুতোর ঝালর আঁকতে শুরু করলো, বয় স্কাউটদের পতাকায় যেমন থাকে। আমি ভাবলাম যা মন চায় আঁকতে থাকুক, কিন্তু সে ঝালর আঁকতে শুরু করলো কাগজের বাইরে ডেস্ক পর্যন্ত। ডেস্কের উপর সে ঝালর এঁকে ফেলল। এমন হলুদ মোম রং লেগে
গেল ডেস্কে, যে তা অনেক মোছার পরেও গেল না। সৌভাগ্য যে কাগজের মাত্র 3 দিকে হলুদ রং পড়েছিল। মা তুতলে উঠে বললেন, 3 দিকে মা? মানে? ক্লান্ত শিক্ষিকা কোনো মতে বললেন, পতাকার খুঁটি ছিল একপাশে, তাই ঝালর 3 দিকে এঁকেছে। মা বললেন, ও 3 দিকে? আরও ক্লান্তি শোনা মেশানো গলায় শিক্ষিকা উত্তর দিলেন, পতাকার খুঁটির বেশিরভাগটা এঁকেছে কাগজের বাইরে, ডেস্কের উপর। এখনও তা ডেস্কের উপরেই আঁকা আছে। তারপর শিক্ষিকা যেন উপসংহার টেনে বললেন, শুধু আমাকেই যে জ্বালাচ্ছে তা নয়, পাশের ক্লাসের শিক্ষিকাও একেবারে জেরবার হয়ে পড়েছেন। মহা বিপদ। এইসবের পর মনস্থির না করে আর উপায় ছিল না মায়ের। তথ্যচানের জন্য ক্লাসের অন্য বাচ্চাদের অসুবিধা হচ্ছে, পড়া হচ্ছে না, তাকে অন্য স্কুলে সরিয়ে নেওয়াই ভালো। এমন কোনো স্কুল যেখানে তথ্যচানের মনটা বোঝার চেষ্টা করা হবে যত্ন করে, আর তাকে অন্যদের সঙ্গে মিলে মিশে চলতেও শেখানো হবে। বহু খোঁজ তালাশ করে অবশেষে যে স্কুলের খবর পেয়েছেন সেখানে আজ যাচ্ছেন মা বেটিতে। স্কুল থেকে বহিষ্কারের কথাটা মা এখনো তথ্যচানকে বলেননি। যদি তার মনের উপর কোনো চাপ পড়ে, যদি সে দুঃখ পায়, তাই ভেবেছেন বড় হলে তাকে সব বুঝিয়ে বলবেন। এখন শুধু বলেছেন, নতুন স্কুলে ভর্তি করব তোমায়, শুনেছি চমৎকার স্কুল ওটা। তথ্যচান খুশি হয়ে বলল, কি মজা। তারপর কি জানি ভেবে নিয়ে বলল, কিন্তু মা অজানা অজানা আশঙ্কায় ভীত হলেন। তবে কি তথ্যচান বুঝে ফেলেছে তাকে বের করে দেয়া হয়েছে? জলমলে হাসি ছুড়ে দিল দিয়ে তথ্যচান বলল, কিন্তু মা, এই স্কুলেও কি জিন ডন ইয়ারা আসে? নতুন স্কুল। স্কুলের ফটকের কাছাকাছি এসে তথ্যচান থামল। সে ঠিক বুঝতে পারছিল না এ আদেও স্কুলের ফটক কিনা। এই সেদিন অবধি সে যে স্কুলে পড়তো তার ফটকখানা ছিল মজবুত ইটের থামের, আর তাতে বড় বড় অক্ষরে স্কুলের নাম লেখা ছিল। এই স্কুলের ফটকে থামের বদলে 2টি গাছের গুড়ি, তাও আবার জ্যান্ত গাছের গুড়ি। দিব্যি ডালপালা পাতাওয়ালা ফটকখানা। তথ্যচান মাকে বলল, দেখো মা, ফটকটা দেখছি মাটি থেকে গজিয়েছে। নিশ্চয় এটা বাড়তে বাড়তে একদিন বিদ্যুতের খুঁটির চেয়েও উঁচু হয়ে যাবে। আসলে ফটকের খুঁটি বলতে ছিল কেবল 2টি গাছ। তথ্যচান ঘাড় কাত করল, কারণ গাছের গায়ে ঝোলানো স্কুলের নাম ফলকটি বাতাসে হেলে গেছিল। তথ্যচান ঘাড় কাত করেই বানান করে করে ফলকে লেখা স্কুলের নাম পড়তে শুরু করলো। তো ম এ গা কুয়েন বি দা লয়। তারপর মাকে তোমায় অর্থ জিজ্ঞেস করতে গিয়ে থমকে গেল। কি জানি দেখেছে সে, এমন কিছু একটা যা তার স্বপ্ন বলে মনে হচ্ছিল। ফটকের সামনেই বাগান, আর যত্ন করে কেটে রাখা ঝোপঝাড়। তথ্যচান ঝোপের ফাঁকে মাথা ঢুকিয়ে অবাক চোখে দেখছিল। বিস্মিত চোখে সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, ওটা কি সত্যি সত্যি রেলগাড়ি? হ্যাঁ, ওটা ছিল সত্যি সত্যি রেলগাড়ি। স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে কয়েকটা রেলগাড়ির কামরা। ওগুলো আর চলে চলে বেড়ায় না। আসলে কি না, ওগুলো এখন ক্লাসরুম। মোট 6খানা কামরা সারি বেঁধে দাঁড়িয়ে আছে মাঠে। রেলগাড়িতে স্কুল? তথ্যচান বিস্ময় আর আনন্দ মেশানো গলায় বলল। রেলগাড়ির মতন করে সাজিয়ে রাখা কামরাগুলো প্রত্যুষের মিষ্টি রোদে ঝকমক করছিল। ঝোপঝাড়ের ভেতর থেকে মাথা বাড়িয়ে ঝিলিক মাখা চোখে উকি দেয়া শিশুটির গালেও পড়েছিল রোদ্রুর। ঝলমল করছিল তার মুখ। আহ, দারুণ স্কুল। চমক ভাঙলে খুশির একটা চিৎকার দিয়েই রেলগাড়ির দিকে দৌড়াতে শুরু করলো তথ্যচান। প্রাণপণে দৌড় লাগিয়ে মায়ের দিকে ফিরে বলল, তাড়াতাড়ি চলো,
রেলগাড়িতে চড়ি। মা আগে বাস্কেটবল খেলোয়াড় ছিলেন, দৌড়াতে ভালোই পারেন তিনি। তাই তত্ত্বচান রেলগাড়িতে উঠতে যাবার মুখেই দৌড়ে গিয়ে তার ফ্রক চেপে ধরলেন মা। শক্ত হাতে ধরে রেখে বললেন, না, এ হলো ক্লাস ঘর, তুমি এখনো ভর্তি হওনি। যদি রেলগাড়িতে চড়তে চাও তাহলে প্রধান শিক্ষকের সঙ্গে ঠিকঠাক কথা বলতে হবে তোমায়। এখন তার সঙ্গেই দেখা হবে। যদি ভালোভাবে কথা বলো তাহলেই তুমি রেলগাড়ি ক্লাস ঘরে বসতে পারবে, বুঝেছো? এ বড়ই দুঃখের ব্যাপার স্যাপার যে এখন এই রেলগাড়িতে চড়া যাচ্ছে না। তবে সে মায়ের কথা মতন কাজ করবে বলেই ভেবে নিল। তারপর বলল, হুম। আর তারপর আরো ব্যস্তভাবে বলল, এই স্কুল আমার অনেক অনেক ভালো লেগেছে। মায়ের ইচ্ছে হলো একটা রুড কথা বলতে। তত্ত্বচানের এই স্কুল ভালো লেগেছে কিনা সেটা বড় কথা নয়, বড় কথা হলো প্রধান শিক্ষকের তাকে ভালো লাগে কিনা। কিন্তু তিনি চুপচাপ তত্ত্বচানের ফ্রক ছেড়ে দিয়ে তার হাতটি ধরে প্রধান শিক্ষকের ঘরের দিকে চললেন। রেলগাড়ির কামরাগুলো শুনশান, মনে হয় কেবলই প্রথম ঘন্টার ক্লাস বসেছে। ছোট খেলার মাঠকে ঘিরে কোনো দেয়াল নেই, আছে সমান করে ছাটা ঝোপঝাড়ের বেড়া। এর মাঝে মাঝে লাল হলুদ উজ্জ্বল ফুলে সোপানো কেয়ারি। প্রধান শিক্ষকের ঘর টেন কামরায় ছিল না। ফটক থেকে একেবারে সোজাসুজি দেখা যায় তার ঘর। সাতখানা পাথরের সিঁড়ি দিয়ে তৈরি করা প্রায় গোলাকার এক চত্বরের ডান দিক দিয়ে উঠে যেতে হয় তার ঘরে। তত্ত্বচান খুশিতে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙল। একেবারে উপরের ধাপে পৌঁছে হঠাৎ করেই থেমে গেল। তারপর পেছন ঘুরতে গিয়ে মায়ের সঙ্গে প্রায় গুঁতো খেতেই যাচ্ছিল সে। উদ্বিগ্ন মা ভাবলেন, মেয়ের বুঝি স্কুল সম্বন্ধে মন বদলে গেছে। তাই ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? ভয়ানক গম্ভীর গম্ভীর ভঙ্গিতে ফিসফিসিয়ে মাকে বলল তত্ত্বচান, যার সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি তিনি রেল স্টেশনের লোক, তাই না? মা অত্যন্ত ধৈর্যশীল, তাছাড়া হাসি তামাশা আর মজাদার কথাও বলতে পারতেন বেশ। মানে তিনি ছিলেন খুবই সমাজদার একজন নারী। তত্ত্বচানের গালে আদর ভরে নিজের গাল ঘষে দিয়ে তত্ত্বচানের মতোই ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, কেন তোমার এ কথা মনে হলো সোনা? তত্ত্বচান আরো ফিসফিসিয়ে বলল, কারণ তুমি বললে তিনি নাকি প্রধান শিক্ষক, কিন্তু তার এতগুলো রেলগাড়ি আছে, তার মানে তিনি আসলেই স্টেশনের লোক, তাই না? তত্ত্বচানের সন্দেহ মায়ের কাছে খুবই স্বাভাবিক বলেই মনে হলো, কারণ পুরনো রেলগাড়ির কামরায় স্কুল তৈরি করা অদ্ভুত ব্যাপারই বটে। তবে এই মুহূর্তে এসব কথা ব্যাখ্যা করার সময় মায়ের হাতে ছিল না। তাই তিনি বললেন, তুমি নিজেই প্রধান শিক্ষককে কথাটা জিজ্ঞেস করে দেখো, কেমন? আর তোমার বাবার কথাটা মিলিয়ে দেখো। তোমার বাবা বেহালা বাজান, তার অনেকগুলো বেহালা আছে বাড়িতে, কিন্তু তাই বলে তো আর আমাদের বাড়িটা বেহালার দোকান নয়। তোমার বাবাকেও বেহালার দোকানদার বলে কেউ ডাকে না, তাই না? হুম, তাই তো। একমত হয়ে তত্ত্বচান মায়ের হাতটি তার ছোট্ট মুঠোয় ধরল প্রধান শিক্ষকের ঘরে ঢুকবে বলে। প্রধান শিক্ষক। যখন তত্ত্বচান ও তার মা প্রধান শিক্ষকের ঘরে ঢুকলো, তখন যে লোকটি ঘরে বসেছিলেন তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তাদের হাসি মুখে স্বাগত জানালেন। লোকটির মাথার চুল পাতলা হয়ে এসেছে, কয়েকটা দাঁতও নেই দেখা গেল, তবে তার চেহারা উজ্জ্বল, বেটে খাটোই বলা যায় তাকে। তবে তিনি ছিলেন হাসি খুশি সপ্রতিভ। একটা বহু পুরনো হয়ে যাওয়া 3 পিসের স্যুট সাবলীলভাবেই পরেছিলেন তিনি। তথ্যসান ব্যস্তভাবে বাউ করে তড়িঘড়ি জিজ্ঞেস করে বসল, তুমি কি প্রধান শিক্ষক নাকি স্টেশনের লোক?
মা বিব্রত হয়ে ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য মুখ খুলতেই লোকটি তত্ত্বচানকে হাসি মুখে উত্তর দিলেন, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। তত্ত্বচান অত্যন্ত খুশি হয়ে বলল, বাহ, আমি খুবই খুশি। আমি এই স্কুলে ভর্তি হতে চাই। প্রধান শিক্ষক এবারে তত্ত্বচানের দিকে একটি চেয়ার এগিয়ে দিলেন। তারপর মায়ের দিকে ঘুরে বললেন, আমি এখন তত্ত্বচানের সঙ্গে কথা বলতে চাই। আপনি বাড়ি যেতে পারেন। তত্ত্বচান যেন একটু বেকায়দা বোধ করল। পরক্ষণেই তার মনে হলো যে প্রধান শিক্ষকের সঙ্গে সে ঠিকঠাকই কথা চালিয়ে যেতে পারবে। জাপানিরা বিনয় প্রকাশ করতে মাথা নুইয়ে সম্ভাষণ জানায়। মা বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর দরজা আলতো করে ভেজিয়ে দিয়ে বাইরে চলে গেলেন। এবারে প্রধান শিক্ষক চেয়ার টেনে তত্ত্বচানের কাছাকাছি এসে বসলেন। বললেন, বলো দেখি তত্ত্বচান, নিজের সম্পর্কে কি কি বলতে চাও তুমি? যা কিছু বলতে ইচ্ছা হয় আমাকে বলতে পারো। যা আমার বলতে ইচ্ছে করে সব। তত্ত্বচান ভেবেছিল প্রশ্ন করা হবে আর তাকে সেসবের উত্তর দিতে হবে। তবে প্রধান শিক্ষক যখন বললেন তার যা খুশি বলতে পারে, তখন সে অতি আনন্দিত হয়ে হড়বড়িয়ে কথা বলতে শুরু করলো। খইয়ের দানার মতো ফুটতে শুরু করলো তার মনের কথা। সে বলল যে রেলগাড়িতে করে তারা এসেছে তা কত জোরে চলছিল। তারপরে বলল স্টেশনের টিকিট চেকার তাকে টিকিট রাখতে দেয়নি সে কথা। বলল যে স্কুল থেকে সে এসেছে সেখানে তাদের শিক্ষিকা দিদিমণির চেহারা কত সুন্দর। বলল সেই স্কুলে সোয়ালো পাখির বাসার কথা। বলল তাদের বাসায় রকি নামের বাদামি রঙের কুকুরছানা আছে। রকি কত রকম ভঙ্গি জানে, সত্যিকার মজার এক কুকুর রকি, সেই কথা। তত্ত্বচান কিন্ডারগার্টেনে মুখের মধ্যে কাঁচি রেখে ক্যাচ ক্যাচ শব্দ করত। শিক্ষিকা দিদিমণি ভয়ানক রেগে গিয়েছিলেন, নিষেধ করেছিলেন অমনটা করতে। জিভ কেটে যাওয়ার ভয়ের কথা বলেছিলেন। তবে তত্ত্বচান ক্যাচ ক্যাচ করেই গেছে অবিরাম। বলল সেই কথা। বলল যখন সর্দি লাগে তখন সুরুত সুরুত করে নাক টানলে মা ভয়ানক রেগে যায়, তাই সে যত তাড়াতাড়ি পারে নাক ঝাড়ে। বলল তার বাবা সাঁতার কাটতে ওস্তাদ, চমৎকার ডাইভও দিতে পারে সে, সেই কথা। এমন একের পর এক গল্প বলেই চলল তত্ত্বচান। প্রধান শিক্ষক শুধু মন দিয়ে সব কথা শুনলেন, মাঝে মাঝে মাথা নাড়লেন, হাসলেন এবং বললেন, তারপর? তত্ত্বচান তাই কথা বলেই চলল। বলতে বলতে একসময় তার কথা ফুরিয়ে গেল। সে মুখ বন্ধ করে প্রাণপণে ভাবতে থাকলো আর কি বলা যায়। প্রধান শিক্ষক তখন জিজ্ঞেস করলেন, আর কিছু বলার নেই? তত্ত্বচানের বড়ই হতাশা জাগলো এই ভেবে যে কথা বলার চমৎকার সুযোগ পাওয়া সত্ত্বেও তার সব কথা ফুরিয়ে গেছে। ইস, বলার মতন যদি কিছু থাকতো। ভাবতে ভাবতে সে বলার মতন কিছু একটা পেয়েও গেল। পরনের পোশাকটি নিয়েই তো কত কিছু বলা যেতে পারে। তার পোশাক বরাবর মা নিজের হাতেই তৈরি করে থাকেন। তবে আজকের পোশাকটি কেনা হয়েছে, কারণ প্রতিদিন সন্ধ্যায় যখন সে খেলাধুলো করে বাড়ি ফিরে আসে তখন সবসময় তার পরনের পোশাক থাকে ছেঁড়া ফাটা। কেন এমন হয় মা ভাবতেই পারেন না। তার সাদা সুতির জাঙ্গিয়া পর্যন্ত ছিঁড়ে থাকে ঝাঁঝরা হয়ে। তত্ত্বচান অবশ্য ব্যাখ্যা দিয়েছে, যখন সে লোকের বাড়ির বেড়ার তলা দিয়ে বাগানে ঢুকে বা খোলা মাঠের কাঁটাতারের বেড়ার ফাঁক গলে যেতে চায় তখন এমন হয়ে যায় জামা কাপড়। এভাবেই মায়ের তৈরি সকল পোশাক ছিঁড়ে ছিঁড়ে যায়। আজ সকালে এখানে আসার সময় তাই সে একটা কেনা পোশাক পরে এসেছে, গাঢ় লালের উপর ছাই রঙা চেক, বেশ সুন্দর পোশাক। তবে জামাটার কলারে নকশা তোলা ফুলের কাজকে মা বলেছেন জঘন্য। তা নাকি ততটা রুচিশীল হয়নি। সেই সব কথা তত্ত্বচানের মনে পড়ল।
ব্যস্ত হয়ে চেয়ার থেকে লাফিয়ে নেমে সে তার জামার কলার প্রধান শিক্ষককে দেখিয়ে অভিযোগ করে উঠল। মা বলেছে এই কলার তার পছন্দ নয়। এরপরে তত্ত্বচান আর কি কি বলা যেতে পারে ভাবতে লাগলো, কিন্তু তার কথার ঝুলি যেন খালি হয়ে গেছে। সে যেন ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। এমন সময় তার মাথায় পড়ল প্রধান শিক্ষকের সচেনেহ উষ্ণ হাতখানা। তিনি মৃদুস্বরে বললেন, ঠিক আছে, খুব ভালো, আর কিছু বলতে হবে না। তুমি এখন থেকে এই স্কুলেরই একজন। তত্ত্বচানের সে এই প্রথম মনে হলো যে এই প্রথম সে একজন যথার্থ মানুষের দেখা পেয়েছে। মানুষটি তার প্রতিটি কথা মন দিয়ে শুনেছেন। তত্ত্বচান আজ পর্যন্ত এইরকম আর একজন মানুষের দেখাও পায়নি। সে যতক্ষণ কথা বলেছে তার পুরোটা সময় মানুষটি একবারও হাই তোলেননি, একবারও বিরক্ত হননি, বরং তিনি আগ্রহ নিয়ে তত্ত্বচানের গল্প শুনেছেন। যেন যতটা আগ্রহ নিয়ে তত্ত্বচান গল্প বলছিল, ঠিক ততটা আগ্রহ নিয়েই তিনি শুনছিলেন। তত্ত্বচান এখনো ঘড়ি দেখতে শেখেনি। যদি সে ঘড়ি দেখতে জানতো তবে সে তাজ্জব বনে যেত। কারণ সে আর মা যখন স্কুলে এসে পৌঁছেছে তখন বেজেছিল সকাল 8টা। আর যখন প্রধান শিক্ষক তত্ত্বচানকে স্কুলের ছাত্র করে নিলেন তখন তিনি পকেট থেকে ঘড়ি বের করেও দেখলেন আর বলে উঠলেন, ওহ, দুপুরের টিফিনের সময় হয়ে গেছে। মানে পাক্কা 4 ঘন্টা ধরে প্রধান শিক্ষক তত্ত্বচানের গল্প শুনছিলেন। এর আগে কোনোদিন কোনো বড় মানুষ তত্ত্বচানের কথা এতটা সময় ধরে শোনেননি। তাছাড়া তার মা আর আগের স্কুলের শিক্ষিকা দিদিমণি হতবাক হয়ে যেতেন এই ব্যাপারখানা নিজের চোখে দেখলে পরে। একটা 7 বছরে ছোট্ট মেয়ে 4 ঘন্টা ধরে এক টানা কত কিছু বলে যেতে পারে এ তাদের ধারণার বাইরে। তাদের কাছে এসব হলো শিশুর অর্থহীন বকবকানি। তত্ত্বচানের এইটুকু ধারণা ছিল না যে তাকে আগের স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। এও সে বুঝতে পারত না যে বড়রা তাকে নিয়ে উদ্বিগ্ন। জন্ম থেকেই সে একটু বেশি চঞ্চল, হাসি খুশি আর ভুলোমনা। সরলমতি এই শিশু অত শত ঠিকঠাক বুঝে উঠতে পারত না। সে অন্যদের মতন ছোট বড় সকল কাজেই চতুর হয়ে উঠতে পারত না। সে ছিল মোটের উপর নির্মল চিত্র এক আনাড়ি শিশু। মাঝে মধ্যেই লোকদের মুখ কুঁচকানো তাচ্ছিল্য, ঠান্ডা শীতল আচরণ আর হাসাহাসির পাত্র হতো সে। তখন অবচেতনে একটু একটু টের পেত সে সবার মাঝে যে সে যে সবার মাঝে সে যেন খানিকটা অন্যরকম। তাকে খাপ ছাড়া দলছুট হিসেবেই দেখতো আসলে সবাই। কিন্তু প্রধান শিক্ষক তাকে মোটেই ওই চোখে দেখেননি। প্রধান শিক্ষকের উষ্ণ আচরণ তাকে এক নিরাপদ আর সুখী অনুভূতি দিচ্ছিল, যা ছিল তত্ত্বচানের জন্য এক অনাস্বাদিত অনুভূতি। সে বুঝতে পেরেছিল যে এমন লোকের সঙ্গে সারা জীবন থাকা যায়। তোমোও গাকুয়েন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুসাকু কোবায়াশি মশাইয়ের সঙ্গে প্রথম সাক্ষাতে তত্ত্বচান এই ভেবেছিল, এবং প্রধান শিক্ষকও তত্ত্বচান সম্বন্ধে ঠিক এমনটাই ভেবেছিলেন। টিফিনের ঘন্টা। স্কুলের ছেলেমেয়েরা যেখানে দুপুরবেলায় টিফিন খায়, প্রধান শিক্ষক মশাই তত্ত্বচানকে সেইখানে নিয়ে গেলেন। তারপর বুঝিয়ে বললেন, শুধু টিফিনের সময় রেলগাড়ির কামরায় না খেয়ে আমরা সবাই চলে আসি হলঘরে। সেখানেই সবাই একসঙ্গে বসে টিফিন করি। তত্ত্বচান যে পাথরের সিঁড়ি লাফিয়ে লাফিয়ে পেরিয়েছিল, হলঘরটি ছিল সেই সিঁড়ি দিয়ে উঠবার পরে একেবারে শেষ মাথায়। তত্ত্বচান দেখল হলঘরে জমায়েত ছেলেমেয়েরা সবাই হৈ হৈ করতে করতে ডেস্ক ও চেয়ার টানাটানি করছে। আসলে তারা বৃত্তাকারে সব চেয়ার
আর ডেস্কগুলো সাজাচ্ছিল। তত্ত্বচান তখন দাঁড়িয়েছিল হলঘরের এক কোনায়। সে প্রধান শিক্ষক মশাইয়ের শার্টের আস্তিন টেনে ধরে জিজ্ঞেস করলো, অন্য ছেলেমেয়েরা সব কোথায়? তিনি উত্তর দিলেন, এরাই সব, সব এখানেই আছে। এরাই সবাই? মাত্র এই কজন? আসলে তত্ত্বচানের আগের স্কুলের এক এক ক্লাসেই 50 জন করে ছাত্রছাত্রী ছিল। এখানে হলঘরে পুরো স্কুলের সবাই জমায়েত হলেও মোট সংখ্যা কিছুতেই 50-এর উপরে নয়। এই স্কুলের সব কিছুই ছিল মোটের উপর বেশ অন্যরকম। হলঘরে সবাই যার যার চেয়ারে বসে পড়ার পর প্রধান শিক্ষক মশাই সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, সবাই সমুদ্রের কিছু আর পাহাড় থেকে কিছু এনেছো? শিশুরা সমস্বরে চেঁচিয়ে বলল, এনেছি। বলেই সবাই যার যার টিফিন বাক্সের ঢাকনা খুলল। প্রধান শিক্ষক মশাই এবারে বৃত্তাকার ডেস্ক আর চেয়ারের বেষ্টনী ঘুরে ঘুরে প্রত্যেকের টিফিন বাক্সে উকি দিতে লাগলেন। শিশুরা সব কল কল করে কথা বলছিল, হাসছিল খিলখিল করে, আর তাদের সবার গলার আওয়াজ একসঙ্গে পাখিদের কিচিরমিচিরের মতন লাগছিল। তত্ত্বচান অবাক হয়ে ভাবছিল, এই সমুদ্রের কিছু আর পাহাড় থেকে কিছু ব্যাপারখানা কি হতে পারে? তার কচি মাথায় ভাবনা চলছিল এই অন্যরকম স্কুলের সবকিছু নিয়ে। সে ভাবতেই পারেনি যে টিফিনের ঘন্টাও এত মজা আর হুল্লোড়ে ঠাসা হতে পারে। তার আর তর সইছিল না। এই আনন্দ তার এখনই পাওয়া চাই। সবার সঙ্গে হলঘরে বসে টিফিন বাক্স খুলে প্রধান শিক্ষক মশাইকে সমুদ্রের কিছু আর পাহাড় থেকে কিছু দেখাবার জন্য সে অস্থির হয়ে উঠল। আনন্দে আটখানা হয়ে চাইল খানিক লাফঝাপ দিয়ে নিতে। কিন্তু আজ সে বাড়ি থেকে টিফিন বাক্স আনেনি, অন্যরা এনেছে। ছোট্ট শিশুদের টিফিন বাক্সে উকি মেরে মেরে দেখছিলেন প্রধান শিক্ষক মশাই। তার কাঁধের উপর দুপুরের মিঠে রৌদ্র ঝরে পড়ছিল, রাধাচূড়ার ফুলেরা যেভাবে ঝরে পড়ে সেইভাবে। তত্ত্বচানের স্কুল শুরু। প্রধান শিক্ষক মশাই যেইমাত্র বলেছিলেন, তুমি এখন এই স্কুলের একজন, তখন থেকেই তত্ত্বচানের আর ধৈর্য কুলাচ্ছিল না। এর আগে কোনোদিন সে আগামীকাল কখন আসবে তার জন্য অপেক্ষা করেনি। এই প্রথম। প্রতিদিন মায়ের বড় হুজ্জত করে তত্ত্বচানকে ঘুম থেকে ডেকে তুলতে হয়। কিন্তু আজ তত্ত্বচান সববার আগে বিছানা ছেড়েছে। নিজে নিজে পোশাক পরে স্কুলের ব্যাগটি পিঠে এঁটে নিয়ে ফিটফাট তৈরি হয়ে নিয়েছে। আসলে এই বাড়ির সবচেয়ে নিয়ম মান্যি করে চলা সদস্য হলো গিয়ে রকি। রকি রীতিমতো জার্মান শেফার্ড গোত্রের কুকুর। সে আজ সন্দেহের চোখে তত্ত্বচানের দিকে তাকিয়ে রইল যেন। লোমে ভরা দেহটি নিয়ে তত্ত্বচানের গা ঘেঁষে দাঁড়িয়ে সে যেন প্রত্যাশা করছিল নতুন কিছু একটা ঘটান। আজ মায়েরও ব্যস্ততা খুব। তিনি ভীষণ গুরুত্ব দিয়ে তত্ত্বচানের টিফিন বাক্স গুছিয়ে দিচ্ছিলেন। তত্ত্বচানকে প্রাতরাশ বেড়ে দিতে দিতে টিফিন বাক্সেও তিনি ভরে দিচ্ছিলেন সমুদ্রের কিছু আর পাহাড় থেকে কিছু। তত্ত্বচান যাতে রেলগাড়ির পাশটি হারিয়ে না ফেলে, তাই মা সেটিকে একটি প্লাস্টিকের খাপে ভরে তত্ত্বচানের গলায় ফিতে দিয়ে ঝুলিয়ে দিলেন। বাবা এসে তত্ত্বচানকে বিদায় জানিয়ে বললেন, লক্ষ্মী মেয়েটি হয়ে থেকো কিন্তু। বাবার চুলগুলো সব এলোমেলো। অবশ্যই, খুশি ভরা গলায় তত্ত্বচান উত্তর দেয়। দ্রুত হাতে পরে নেয় জুতো জোড়া। সামনের দরজা দিয়ে বের হয়ে একবার পেছনে ঘুরে সে বাড়ির লোকদের দিকে বাউ করে নেয় এবং বলে ওঠে, বিদায় বিদায়। মায়ের চোখ টলটল করছিল, কারণ তার এই হাসি খুশি প্রাণবন্ত সরল শিশুটিকে মাত্র কয়েকদিন আগেই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। মা শুধু প্রার্থনা করছিলেন
এইবার যেন এই স্কুলে সব ভালোই ভালোই হয়, তাই তিনি ছিলেন কিছুটা আনমনা। হঠাৎ প্রায় লাফিয়ে উঠলেন মা। তথ্য চান রেল পাসটি নিজের গলা থেকে খুলে রকির গলায় পরিয়ে দিচ্ছিল। মা ভাবলেন চেঁচিয়ে উঠবেন কিনা, কিন্তু তিনি ঠিক করলেন কিচ্ছু না বলে দেখবেন তথ্যচান কি করে। তথ্যচান রকিকে উদ্দেশ্য করে বলল, তখন বলে উঠল, বুঝলে কিছু, এটি তোমার গলায় মানাচ্ছে না। কত লম্বা দেখেছ? রেল পাসের ফিতেটি রকির গলায় ঝুলে মাটিতে ছেঁচড়ে যাচ্ছিল। এ তোমার জিনিস নয়, এই পাস নিয়ে তুমি রেলগাড়িতে চড়তে পারবে না। দেখি, প্রধান শিক্ষক মশাইকে বলে কয়ে যদি তোমার স্কুলে ভর্তি নেয়, স্টেশনের লোকটিকেও বলে রাখতে হবে। রকি তার সুসলো কান দুটো খাড়া করে শুনছিল তথ্যচানের বক্তৃতা। কিন্তু বক্তৃতার মাঝামাঝি সে ধৈর্য হারালো এবং পাশটিকে একটু চেটে দেখে নিয়ে বেশ লম্বা একটা হাই তুলল। আর এদিকে তথ্যচান বলেই চলল, স্কুলে আছে রেলগাড়ির ক্লাস ঘর, ওগুলো চলে না। মনে হয় তাতে টিকিটও লাগবে না। তুমি টিকিট ছাড়াই ক্লাস ঘরে উঠতে পারবে। যাকগে, আজ বাড়িতেই থাকো, বুঝলে লক্ষ্মীটি। রকি এতদিন পর্যন্ত তথ্যচানকে স্কুল পর্যন্ত এগিয়ে দিয়েছে, আর তারপর একা একা বাড়ি ফিরে এসেছে। সে ভাবছিল আজও বুঝি তাই ঘটবে। তথ্যচান রেল পাসটি রকির গলা থেকে খুলে যত্ন করে নিজের গলায় পরে নিল একটা মালার মতন। তারপর আরেকবার বাবা মাকে বিদায় জানিয়েই সে ছুট দিল স্টেশনের দিকে। একবারও পেছনে না তাকিয়ে সে ব্যস্তভাবে ছুটছিল। রকিও ছুটছিল তার পাশে পাশে। স্টেশনে যাবার পথটাই তার পুরনো স্কুলে যাবার পথ। তাই তথ্যচানের সঙ্গে পরিচিত সব কুকুর, বিড়াল আর স্কুলের চেনা সহপাঠীদের দেখা হয়ে গেল। তার মনে হলো রেল পাসটি দেখিয়ে তাদের অবাক করে দেয়া যায় কিনা। তবে সে তা করল না, তাহলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। কিছুতেই স্কুলে দেরি করতে চায় না সে, তাই কোথাও থামল না। বাঁ দিকে তথ্যচানের পুরনো স্কুল আর ডান দিকে স্টেশন। আজ সে বায়ে না গিয়ে ডানে মন নিল। বেচারা রকি সহজ ব্যাপারখানা কিছুতেই বুঝতে পারছিল না, তাই সে অস্থির হয়ে এদিক ওদিক দেখতে থাকলো। তথ্যচান স্টেশনে ঢুকতে গিয়েও রকির কাছে ফিরে এলো। রকিকে সে বুঝিয়ে বলল, আমি যাচ্ছি এক নতুন স্কুলে। তারপর নিচু হয়ে রকির কানের ভিতরটা শুকলো। রকির কানের ভিতরে একরকম কুকুরসুলভ দুর্গন্ধ আছে, তবে তথ্যচানের কাছে তা বড়ই প্রিয় পরিচিত এক সুগন্ধ। তারপর সে ছুটে গিয়ে স্টেশনের সিঁড়ি ভাঙতে লাগলো ব্যস্ত পায়ে, আর রকিকে হাত নেড়ে টাটা বাই বাই জানিয়ে টিকিট চেকারকে পাস দেখিয়ে টুপ করে রেলগাড়িতে চড়ে বসলো। তথ্যচান যতক্ষণ চোখের আড়াল না হচ্ছে ততক্ষণ রকি লেজ নাড়তে লাগলো স্টেশনের দরজায় বসে বসে। রেলগাড়ি ক্লাস ঘর। তথ্যচান স্কুলে ঢুকে রেলগাড়ির কামরায় তার ক্লাস ঘরে উকি মারল। তখনও অন্য কেউ স্কুলে এসে পৌঁছেনি। ক্লাস ঘরের জন্য রাখা এই রেলগাড়িটি সেকেলে। আজও তার দরজায় বাইরের দিক থেকে খোলার হাতল রয়েছে। তথ্যচান দুই হাত দিয়ে হাতলটি ধরে ডান দিকে টানল। খুলে গেল ক্লাস ঘরের দরজা। বুকের মধ্যে ঢিপ ঢিপানি নিয়েই সে মুখ ঢুকিয়ে ভেতরটা দেখল। ওহ, এখানে বসে লেখাপড়া করতে পারা মানে আসলে ভ্রমণ করতে থাকা। জানালা আছে, জিনিসপত্র রাখার তাক আছে। চলমান একখানা আস্ত রেলগাড়িতে যা থাকার সেই রকমই সব আছে। শুধু সামনে আছে ব্ল্যাকবোর্ড আর কামরার দু সারি লম্বা বসার বেঞ্চির বদলে আছে স্কুলের ছোট ছোট ডেস্ক আর চেয়ার। চলন্ত ট্রেনে পা হড়কে না যাবার জন্য যে ধরবার ঝুলুনিগুলো থাকে, চামড়ার তৈরি
ঝুলন্ত দড়ির মতো তা নেই। তাতে কি, চলছে না তো এই রেলগাড়ি, পা হরকাবে কিভাবে? হরকানোর ভয়ই নেই। সিলিং মেঝে সবই একেবারে আসল রেলগাড়ির মতোই। তত্ত্বচান একটি ডেস্কে গিয়ে বসলো। ডেস্ক আর চেয়ার বড়ই আরামদায়ক। এই স্কুলের সব কিছুই বড় ভালো লাগছে। তাই তত্ত্বচান মনে মনে ঠিক করলো যে সে কোনো দিন স্কুল কামাই করবে না, প্রত্যেক দিন আসবে। এবারে তত্ত্বচান জানালা দিয়ে বাইরে তাকালো। রেলগাড়িটি যে চলছে না তা তার ভালোভাবেই জানা, কিন্তু মেদবন্ধ হাওয়ায় স্কুল মাঠের ফুলবাগান আর গাছপালা এমনভাবে দুলছিল যে তত্ত্বচানের মনে হলো রেলগাড়িটি যেন চলেছে বহু দূরের কোনো পথে। আহ, আমার কত খুশি লাগছে। সে বেশ জোরে জোরেই স্বগোক্তি করল। তারপর নাকটি জানালার কাছে ঠেসে ধরে গাইতে শুরু করলো স্বরচিত এক গান। মনে খুশি থাকলেই সে একা একা এই গানটি গেয়ে থাকে। আহ, কি আনন্দ, খুশি খুশি, আনন্দ আনন্দ, আমি খুশি আমি খুশি, কেন আমি খুশি। এমন সময় কামরায় ঢুকলো কেউ, আরেকটি ছোট্ট মেয়ে। সে এসেই তার খাতা পেন্সিল আর বই ডেস্কে রাখলো। পায়ের আঙুলে ভর দিয়ে তার খালি ব্যাগটি উপরের জিনিসপত্র রাখার তাকে রেখে দিল। ক্লাসে পড়ার স্যান্ডেলের ব্যাগটিও তাকে উঠিয়ে তাকে উঠিয়ে রাখলো সে। তত্ত্বচান ও মেয়েটিকে অনুসরণ করে তখনই তার ব্যাগ খালি করে তাকে উঠিয়ে রাখলো। এরপর ঢুকলো একটি ছোট্ট ছেলে। সে দরজায় দাঁড়িয়েই তার ব্যাগটি বাস্কেটবল খেলায় যেমনটি সবাই বল ছড়ে তেমনি করে ছুড়ে দিল তাকের উপর। ব্যাগটি তাকে গুঁতো খেয়ে মাটিতে এসে পড়ল। ছেলেটি বলে উঠল, ইস, হলো না, বলেই ব্যাগটিকে তুলে নিয়ে ফের ছুঁড়ে মারল। এবার ঠিকঠাক তাকে তাকে বলল ব্যাগটি। ছেলেটি বলে উঠল, এই হয়েছে, কিন্তু তখনই আবার বলে উঠল, না, হলো না, বলে ডেস্কের উপরে উঠে তাক থেকে ব্যাগটি পেরে নিল। তারপর তা থেকে খাতা বই পেন্সিল বের করলো। এগুলো বের করতে ভুলে গিয়েছিল বলেই বলেছিল, না, হলো না। এভাবে একে একে 9 জন ছোট্ট ছেলে মেয়ে তত্ত্বচানের রেলের কামরায় উঠল। এরাই তোমেও গাকুয়েন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী। একই রেলগাড়িতে ভ্রমণ করবে এইসব ছোট্ট ছোট্ট মানুষ। স্কুলের পড়ালেখা। রেলগাড়ির কামরাতে বসে ক্লাস করতে পারাটাই যথেষ্ট অদ্ভুত ব্যাপার। তার চেয়েও অদ্ভুত হলো এই স্কুলের বসার ব্যবস্থা। আগের স্কুলে যার যার বসার জায়গা একেবারে ঠিক করে দেয়া ছিল, কিন্তু এখানে খুশি মতন যে কোনো ডেস্কেই বসা যায়। আশেপাশে সব দিকে তাকিয়ে বিস্তর চিন্তা ভাবনা করে তত্ত্বচান স্থির করলো যে মেয়েটি তার করলো যে মেয়েটি তার পরপর ক্লাসে ঢুকেছিল তার পাশেই গিয়ে বসবে। কারণ মেয়েটি লম্বা কানওয়ালা খরগোশের ছবি আঁকা এক জাম্প জাম্প শুট পরে আছে। আসলে এই স্কুলের সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল পড়ালেখার কায়দা। অন্যান্য স্কুলের কোনো কোন ঘন্টায় কি পড়ানো হবে তা ঠিকঠাক করা থাকে, যাকে বলে রুটিন। যেমন প্রথম ঘন্টায় জাপানি ক্লাস, এই ঘন্টার পুরোটা ধরে শুধু জাপানি পড়ানো হয়। দ্বিতীয় ঘন্টায় অঙ্ক ক্লাস, এই ঘন্টার পুরোটা ধরে শুধু অঙ্ক করানো হয়। কিন্তু এখানে সব কিছুই অন্যরকম। দিনের শুরুতেই শিক্ষক ক্লাসে ঢুকে কোন বিষয়ে কি পড়ানো হবে সারাদিন তার লিস্টটি দিয়ে দেন সবাইকে। তারপর বলেন, ঠিক আছে, এখন যার যে বিষয় পছন্দ সেই বিষয় দিয়েই পড়া শুরু করো। এখানে ঘন্টা ধরে সাজানো কোনো রুটিন নেই। কাজেই দেখা যেত যে যে ক্লাসের কেউ একজন রচনা লিখতে মশগুল, তো তার পিছনে বসে আরেকজন পদার্থবিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।
রচনা লিখিয়ে শিশুর পেছনে বসে পদার্থবিজ্ঞান পড়ুয়া শিশু কাচের পাত্রে বুদবুদ তুলে বিস্ফোরণ ঘটাচ্ছে। এমন দৃশ্য হামেশাই দেখা যায় এখানে। এই পদ্ধতির পাঠদান থেকে শিক্ষকেরা শিশুদের সহজে জানতে পারেন। বড় ক্লাসে উঠতে উঠতে একটি শিশুর কোন বিষয়ে আগ্রহ, কোন বিষয় তাদের আকৃষ্ট করে, তাদের চিন্তাভাবনার ধরন কেমন, এসব শিক্ষকদের জানা হয়ে যায়। স্কুলের শিশুদের কাছেও এটি খুব আনন্দের ছিল যে তারা তাদের প্রিয় বিষয় দিয়েই দিন শুরু করতে পারে এবং অপ্রিয় বিষয় পরে পড়লেও সমস্যা নেই। কাজেই তারা নিজ নিজ গরজে স্বাধীনভাবে পড়ালেখা করে। বুঝতে না পারলে তারা শিক্ষকের সাহায্য নেয়। শিক্ষক তাদের ডেস্কে গিয়ে পড়া বুঝিয়ে দেন। এটা ছিল সত্যিকার পড়াশোনা। কাজেই এই স্কুলের শ্রেণীকক্ষে অন্যমনস্ক মনমরা শিশুরা জোর করে শিক্ষকের কথা শুনছে এমন দৃশ্য দেখা যায় না। তত্ত্বচানরা ছিল প্রথম শ্রেণীর। তারা কেবল অক্ষর শিখছে। এখনো নিজে নিজে পড়ার মতন বড় হয়ে ওঠেনি। কিন্তু কোন অক্ষর আগে লিখবে সে ব্যাপারে বড়দের মতোই স্বাধীনতা ছিল তাদের। ওরা ওদের পছন্দের অক্ষর দিয়েই লেখা পড়া শুরু করতে পারত। প্রথম শ্রেণীর কেউ আজ অক্ষর লিখছে, কেউ ছবি আঁকছে, কেউ পড়ছে। তাদের মধ্যে একজন আবার ব্যায়াম করছে। তত্ত্বচানের পাশের মেয়েটি অক্ষর লিখতে পারে, তাই সে খাতায় হাতের লেখা লিখছিল। তত্ত্বচানের এই সমস্তটাই অসাধারণ মনে হয়। তবে সে অন্যদের মতন কিছু করতে পারছিল না, শুধুই দেখছিল আর অবাক হচ্ছিল। এমন সময় তত্ত্বচানের পেছনের ডেস্কে বসা ছেলেটি ডেস্ক সেরে উঠে সামনের দিকে রওনা দিল। মনে হচ্ছিল যেন সে ব্ল্যাকবোর্ডের সামনে বসা শিক্ষিকার কাছে যাচ্ছে। তত্ত্বচান উসখুস থামিয়ে হাতের উপরে চিবুক ঠেকিয়ে ছেলেটিকে দেখতে থাকলো। ছেলেটি ভীষণ হেলে দুলে হাঁটছিল, পা টেনে টেনে হাঁটছিল সে, আর তার দেহটা এক এক দিকে কাত হয়ে যাচ্ছিল। তত্ত্বচান ভাবছিল যে ছেলেটি দুষ্টুমি করে এমনটা করছে না তো। কিছুক্ষণ বাদেই সে বুঝতে পারল ছেলেটা ইচ্ছে করে অমন করছে না, এমনি এমনি এমনটা হচ্ছে। ছেলেটা শিক্ষিকার সঙ্গে কথা শেষ করে ওভাবেই পা টেনে টেনে ডেস্কে ফিরে এলো। ডেস্কে বসতেও তার অন্যদের চেয়ে বেশি সময় লাগলো। তত্ত্বচানের সঙ্গে ছেলেটার চোখাচোখি হলো একবার। মৃদু হাসি দিয়ে শুভেচ্ছা বিনিময় করলো ছেলেটা। তত্ত্বচানও হাসিটা ফেরত দিল। তারপর তত্ত্বচান জিজ্ঞেস করলো, তুমি অমন করে হাঁটো কেন? ছেলেটি নম্র স্বরে উত্তর দিল, আমার পোলিও আছে। ছেলেটার গলার সুর বুদ্ধিদীপ্ত। পোলিও? তত্ত্বচান আগে এই শব্দটি শোনেনি, তাই অবাক হলো। ছেলেটি ফিসফিসিয়ে বলল, পোলিও, শুধু পায়ে নয়, হাতেও। বলেই সে তার বাঁ হাতটি তুলে তত্ত্বচানকে দেখালো। হাতটি সরু আর বাঁকা, আঙুলগুলো রোগা আর একটি অন্যটির সঙ্গে লেগে আছে। তত্ত্বচান ছেলেটির বাঁ হাতটি দেখতে দেখতে চিন্তিত গলায় বলল, আর ঠিক হবে না? উত্তরে ছেলেটা চুপ করে রইল। তত্ত্বচান যেন বুঝতে পারল যে অমন কথা বলা উচিত হয়নি। মানুষের অসুস্থতা বিষয়ে অতি কৌতূহল দেখানো মন্দ, তাই সে লজ্জা পেয়ে গেল। তখনই ছেলেটা প্রাণবন্ত গলায় বলে উঠল, আমার নাম ইয়াসুয়াকি ইয়ামামোতো। তোমার? তত্ত্বচান খুশির গলায় উত্তর দিল, আমি তত্ত্বচান। এভাবেই ইয়াসুয়াকি ইয়ামামোতো আর তত্ত্বচানের মধ্যে বন্ধুত্ব হলো। বাইরে রোদ চড়া হলো। রেলগাড়ি ক্লাসঘরের ভেতরটা গরম হয়ে এলো। তখন কেউ একজন জানালা খুলে দিল। বসন্তের তাজা হাওয়ায় ভরে গেল রেল কামরা। সেই হাওয়ায় শিশুদের চুল বেসুরো গানের সুরের মতন এলোমেলো হয়ে উঠছিল। এভাবেই তত্ত্বচানের তোমায়ে স্কুলের প্রথম দিনটি শুরু হলো।